একটা শেখ হাসিনার ভাষায় একটা কুত্তা, মানে পালিত কুত্তা, সেই তাকে আপনি তার আন্ডারে আপনি ওত নিলেন। পুরো স্পিড, আপনি ইতিহাস পড়েন নাই, আপনি পৌরনীতি পড়েন নাই, আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়েন নাই, আপনার তো নলেজ। তারপরে আপনার এই গেস্ট রুম কালচার, তারপরে ফাও খাওয়া। আপনি আপনি চিন্তা করেন যে ছেলেরা ছাত্র জীবনেই ফাও খাওয়া শুরু করে, তারা কিভাবে জাতি, আদারওয়াইজ এই যে রাইজ টু দ্য ফান্ডামেন্টালিজম, যে একটা উগ্র ধর্মীয় ভিত্তিক রাজনীতি যে জাগরণ ঘটছে, এইটাকে আপনি রক্ষা করার উপায়টা। জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। আমি এই কারণে মনে করি না, জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ ছিল 5ই আগস্ট 2024 থেকে উইদিন 3 মান্থস। সেই সময় প্রফেসর ইউনূস ওখানেই ওনার পরাজয় হয়ে গেছে, যখন উনি চুপ্পুর আন্ডারে সে ওত নিয়েছে। ওনার ওখানেই পরাজয় হয়ে গেছে যে পতিত সরকারের প্রথম সারির গণহত্যাকারী, দ্বিতীয় সারির গণহত্যাকারী, তৃতীয় সারির গণহত্যাকারী কাউকে উনি গ্রেপ্তার করাতে পারে নাই। এই কয়টা মমতাজ টমতাজ, এই যে খুকুমণি, এরকম কয়েকটারে ধরছেন, ওই সালমান ইব্রাহিম, এই কয়েকটারে ধরছেন, এদেরকে আপনি একটা বিচার ব্যবস্থা করতেছেন। এই বিচার আপনি তখনই দরকার ছিল জুলাই প্রোক্লেমেশন করে, স্পেশাল অর্ডিন্যান্স করে, বা ওই প্রোক্লেমেশনের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচারের সম্মুখীন করা। এই বিচারগুলো নিষ্পত্তি হওয়া উচিত ছিল 3 মাসের ভিতরে। আপনার বাইডেনের ছেলে বিচার 1 মাসের ভিতরে হয় নাই। ইভেন এই ট্রাম্প, এই যে পাগল ট্রাম্প, তার বিচার 1 মাসের ভিতরে হয় নাই। তো তারা যদি পারে, আমরা পারবো না কেন? ওদের কি মাথা দুটো আর আমাদের মাথা একটা? পারে নাই কেন? ইটস এ ম্যাটার অফ ফিলোসফি, ইটস এ ম্যাটার অফ প্ল্যানিং, ইটস এ ম্যাটার অফ ভিশন। উনি আসছে, ওনার একটা রাগ ছিল শেখ হাসিনার উপরে, ওনার নাতিজামাই হিসেবে এখানে নিয়ে আসছে। উনি এসে এখানে একেবারে দাদা ভাই আপনার মহাত্মা গান্ধী সেজেছেন। উনি এসে একটা গান্ধী টাইপ একটা রাজনীতি শুরু করলেন, এবং কাউকে উনি বিরাট করতে চাচ্ছে না। সারোয়ার ভাই একটু বেয়াদবি নিয়েন না। আপনি ডক্টর ইউনূসকে আর যার সঙ্গে তুলনা করেন, গান্ধীর সঙ্গে করেন না। গান্ধী কোনদিন ক্ষমতায় যায়নি, প্লিজ। না, ওই যে শান্তিবাদী, বেশি শান্তিবাদী আর কি। শান্তিও না, সে শান্তিবাদীও না। তো আমি সেই জন্য বলছি যে উনি হলো বিদেশে ঘোরার লোক, 5 স্টার হোটেলে থাকবে, এই ডিনার করবে, 2টা মিটিং করবে, 2টা ফটো সেশন করবে, অটোগ্রাফ দিবে। উনি ওইটার জন্য ফিট। উনি তো বিপ্লব উত্তর রাষ্ট্র পরিচালনার জন্য ফিট না। ওনার জীবনে প্রশাসনিক কোনো অভিজ্ঞতাই নাই, যার জন্য উনি অনেকগুলো জোকারকে এখানে অ্যাকুমুলেট করেছে। এই জোকার নাম্বার 1, এই যেটাকে বলেছে যে কি মাস্টার মাইন্ড, এই কোথায় লেখাপড়া করছে, কোথায়? আপনি একটু একদিন টকশোতে আনেন তো, সে কোথায় লেখাপড়া করেছে আর আমি কোথায় লেখাপড়া করেছি, একটু জনগণ জানুক, মানুষের সামনে আমরা প্রকাশ করি। ও কোথায় লেখাপড়া করছে, কিভাবে মাস্টার মাইন্ড হলো। আজকে আপনার এই আলোচনায় যে 3 জন আসছি, 5ই আগস্টের আগে আমরা ভয় ডর উপেক্ষা করে নিঃসংশয়ে জনগণের পক্ষে কথা বলেছি। এখন যারা একসময় ইঁদুরের গর্তে পালিয়েছিল, তারা সব এখন নাক উঁচু করছে। মিডিয়ায় শুধু এখন তাদেরকে দেখা যাচ্ছে। ওরা তো সুবিধাবাসী, ওরা তো স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের বিরুদ্ধে যারা কথা বলে নাই, তারা তো স্বৈরাচারের ইনডাইরেক্ট দোসর। তো এইগুলো এখন সব নাক জাগাইছে। তো আপনি এই গণহত্যাকারীদের সঠিক বিচার করতে পারলেন না। আপনি চতুর্থ ক্যাটাগরির সবাইকে বিচারের সম্মুখীন করলেন। আপনি সঠিকভাবে সরকার গঠন করতে পারলেন না। আপনি চুপ্পু একটা দুর্নীতিবাজ, একটা শেখ হাসিনার ভাষায় একটা কুত্তা, মানে পালিত কুত্তা, সেই তাকে আপনি তার আন্ডারে আপনি ওত নিলেন। পুরো স্পিড, আপনি ইতিহাস পড়েন নাই, আপনি পৌরনীতি পড়েন নাই, আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়েন নাই, আপনার তো নলেজ আছে, বিদেশে ঘোরেন। সো আপনি এই যে স্পিডটাকে পুরো নষ্ট করলেন, একটা জোকার, সেই জোকারকে আপনি বানিয়েছেন কি একটা আপনার মাস্টার মাইন্ড। আর একটা জোকার আনছে ওই যে বিডাতে। এগুলো সব জোকার, ইসে গ্যাং অফ জোকার্স। সো সেখানে আর এখানে মিনিমাম আমি অনেকবার বলেছি 6 জন আছে রয়্যাল এজেন্ট। এর ভিতরে 1 নম্বর রয়্যাল এজেন্ট হলো ওই যে ফরেন অ্যাডভাইজার। 120টা চুক্তি
এবং সমঝোতা স্মারক হয়েছে, একটা চুক্তি এখন পর্যন্ত রিভিউ হলো না কেন? জনগণের সামনে আপনি প্রকাশ করলেন না কেন? আপনার এত কিছু পরে বলে ইলিশ মাছ এবং আম কারা পাঠাইলো কেন? জনগণের সামনে তামাশা। সো হি ওয়াজ নট, দিস পারসন ইজ নট মেন্ট টু ডু সামথিং আফটার দ্য রেভলিউশন। তার সেই ক্যাপাসিটি নাই, যার জন্য দুর্ভাগ্য হলো বাংলাদেশ এই প্রতি 5 বছর 10 বছর 15 বছর পর পর একটা রেভলিউশন হয়, আর সাফার করে কে? ওই জনগণ, ওই ছাত্র। আর এই দুর্বৃত্তে তো রাজনীতি, ওরা ঠিক জানে কখন পালাতে হয়, কখন সেখানে সরে যেতে হয়। সেই জন্য আমি বললাম জুলাই ঘোষণাপত্র কখনোই বাস্তবায়ন আর হবে না। দিস ইজ গন, দিস ইজ ওভার। এখন যদি উনি, এখনো সুযোগ আছে, উনি চুপ্পুকে সরায়া উনি যদি প্রেসিডেন্টের পদে আসে, আর এই যে কয় মাস আছে এর ভিতরে যদি দক্ষ, যোগ্য এবং রেভলিউশনারি স্পিড ধারণ করে এইরকম কাউকে যদি এইখানে আসে, তাহলে এখনো হয়তো এই জাতি গঠনের যে সুযোগ সেইটাকে কিছুটা কাজে লাগানো যেতে পারে। আদারওয়াইজ হি ইজ গন, এন্ড ইতিহাসে তাকে অনেকেই চিত্রায়িত করবে হি অ্যান্ড হিজ টিম, এই যে আসিফ নজরুল অ্যান্ড গং হ্যাজ বিট্রেড দ্য নেশন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি ওই যে ভোটের হিসাব নিকাশ বদলে যেতে পারে এরকম যে একটা কথা হচ্ছে, সেই ব্যাপারে যদি না, ওটা আমি বলছি ডেফিনেটলি দিস ইজ এ রিফ্লেকশন। আমি মনে করি ছাত্ররা, আপনি যদি ভোট অ্যানালাইসিস করেন, বিএনপি ছাত্রদল নমিনেটেড যারা ছিল তাদের ভোট 5,500 প্লাস মাইনাস, আর যারা উইন করেছে তাদের ভোট দেখেন 10,000 থেকে 14,000। তার মানে সাধারণ ছাত্ররা তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কোনো সুইং ভোট তারা পায়নি। আমি ইউনিভার্সিটিতে হলে ছিলাম, আমি সূর্য সেন হলে থেকেছি, আমি জহুরুল হক হলে ছিলাম, এবং আমি যতটুকু পালস বুঝি, এই ছাত্ররা আওয়ামী লীগ টাইপের, আওয়ামী লীগের যে গুন্ডা ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, তাদের স্টাইলের একটা রাজনীতিকে প্রত্যাখ্যান করছে। সেটা কি? সিট বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, তারপরে আপনার এই গেস্ট রুম কালচার, তারপরে ফাও খাওয়া। আপনি চিন্তা করেন, যে ছেলেরা ছাত্র জীবনেই ফাও খাওয়া শুরু করে তারা কিভাবে জাতি গঠন করবে? ওরা তো জীবনে যেখানে যাবে সেইখানেই এই ফাও খাবে, মানে দুর্নীতি করবে, মানে জনগণের সম্পত্তি লুটপাট করবে। নৈতিকতাহীন রাজনীতি তো পশুর রাজনীতি। এটা তো কোনো ভালো রাজনীতি হতে পারে না। রাষ্ট্র গঠন এবং যে জনস্বার্থে সেই রাজনীতি তো হতে পারে না। সো আমি মনে করি এই কথাগুলো, যে সিট বাণিজ্য হবে না, টেন্ডারবাজি হবে না, ফাও খাওয়া হবে না, গেস্ট রুম কালচার হবে না, এইগুলো তো যারা প্রোপাগেট করেছে, যারা ছাত্রদের সামনে আসছে, ছাত্রছাত্রীরা তাদেরকে পছন্দ করছে। সো এটা হলো এই সিট বাণিজ্য, এই ফাও খাওয়া, এই যে টেন্ডারবাজি। ছাত্র জীবনে ওনাদের পাজেরো গাড়ি লাগবে, ওনারা লুটেরা রাজনীতিবিদদের পাহারাদার হবে, ওনারা কারো কারো লাঠিয়াল তন্ত্র হবে। ইন জেনারেল সাধারণ ছাত্ররা এইটাকে প্রত্যাখ্যান করেছে। সো দিস ইজ এ মেসেজ ফর দ্য পলিটিক্যাল পার্টিস। তারা এই মেসেজ রিড করতে পারবে কি পারবে না, দিস ইজ আপ টু দেম। তৃণমূল হয়তো একদম যেখানে কৃষক চাষা যারা আছে, তৃণমূল হয়তো অতটা এফেক্ট তাদের হবে না, বাট ইয়েট তারা কিন্তু আবার অনেক সচেতন। এখন কিন্তু সন্ধ্যার সময় চায়ের দোকানে বসে সবাই এই টকশো শোনে। এই যে আমরা কথা বলছি না, এইটা দেখবেন যে কালকে ওই চা বাগানে, ওই চার দোকানে বসে তারা এগুলো দেখবে, শুনবে, নিজেদের মধ্যে অ্যাসেস করবে। অর্থাৎ সচেতনতা তাদের বেড়ে যাচ্ছে। সো এইটার প্রভাব পড়তে বাধ্য, এবং দিস ইজ দ্য হাই টাইম দ্যাট বিএনপি মাস্ট মডিফাই ইজ পলিসি। তাদের পলিসি হবে জামাতের চেয়ে ভালো পলিসি। জামাত যেখানে ঘোষণা করেছে তাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, তারা প্লট নেবে না, তাদের যে যদি কোনো বাজেট হয় জনগণের সামনে সেটা প্রচার করবে কোথায় খরচ করেছে। এর চেয়ে ভালো পলিসি বিএনপিকে দিতে হবে, এর চেয়ে জনবান্ধব পলিসি বিএনপিকে নিতে হবে। জামাতকে ভালো পলিসির মাধ্যমে আপনার দূরে সরায় রাখতে হবে। আদারওয়াইজ এই যে রাইজ টু দ্য ফান্ডামেন্টালিজম, যে একটা উগ্র ধর্মীয় ভিত্তিক রাজনীতি যে জাগরণ ঘটছে, এইটাকে আপনি রক্ষা করার
আর উপায়টা কি? একমাত্র রক্ষা করার উপায় তারা জনগণের সামনে যে প্লেস করেছে, যে ঘোষণা দিয়েছে, তার চেয়ে আরো বেশি জনবান্ধব, আরো বেশি সুশাসনের কথা বলতে হবে, আরো বেশি ন্যায্যতার কথা বলতে হবে, আরো বেশি জনবান্ধব কর্মী বাহিনী হতে হবে। এবং তাদের এই যে অনেকের ভিতরে তথাকথিত একটা হ্যাডাম আছে না, কথাবার্তার হ্যাডাম চেঞ্জ হয়ে গেছে। মানে গায়ে মানে না আপনি মরল, কথাবার্তার ব্যালেন্সই অনেকে ঠিক নাই, মানুষকে আঘাত করে কথা বলে, সেন্স অফ অ্যাকোমোডেশন নাই, মানুষের চিত্ত, মানুষের মন জয় করা কোনো রাজনীতি নেই। ওই আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি। সেই জায়গা আমি প্রসঙ্গ আসলেই বলি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার একজন প্রিয় নেতা। সে যে কথাটা এই 5ই আগস্টের 1 মাস পরেই বলেছিলেন যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি একমাত্র কনসিকুয়েন্স হবে আওয়ামী লীগের মতো। সেইখান থেকে আমি মনে করি এই নির্বাচন, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং এই যে একটা লুটপাট তন্ত্র সৃষ্টি হয়েছে, যার বড় ধরনের সত্য অথবা মিথ্যা যেটা বিএনপির ঘাড়ে আসছে, সেইটা যদি তারা রিভার্স করতে না পারে তাহলে তাদের জন্য অনেক বিপদের কারণ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ।